মামলায় এইমাত্র গ্রেপ্তার হলেন সমন্বয়ক হান্নান মাসুদ। সমন্বয়কদের দল ভেঙে যাচ্ছে, এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিলেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। দীর্ঘ 9 মাস পর এবার বিস্ফোরক জাতীয় সমন্বয়ক এবং তার পাশাপাশি এনসিপির প্রধান নেতা হান্নান মাসুদ। সাইকেল চালানো হান্নান হঠাৎ করে তিনি এই যে কোটি টাকা দামের গাড়ি চড়ছেন, এই গাড়িটা তিনি কোথায় পেলেন? তো আপনার হাসনাত আব্দুল্লাহ তার কিন্তু আন্দোলনে থাকাকালীন সময় যে ম্যাচে থাকতো, সেই ম্যাচের আমার কাছে ভিডিও আছে। সেই ম্যাচের মালিক বলছে যে আপনি 3 মাসের ভাড়া দেন না, আপনি কি করেন ভাই? আয় নাই। আসিফ মাহমুদ তিনি কিন্তু এই নীলক্ষেত থেকে চটি জুতা কিনতো 300 টাকা 150 টাকা, ভাই ভালো শার্ট পরতে পারতো না। এখন তার জুতার দাম হলে 45,000 টাকা। অনেক সমালোচনার মুখে অবশেষে এনসিপি নড়ে চড়ে বসলো, তাদের এক নেতাকে বহিষ্কার করলো সাময়িকভাবে। আমরা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন চাই, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি কোনো ধরনের টানাটানি করবেন না, সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক, সমন্বয়করা অবশেষে কঠিন বিপদে পড়ে গেছে। সমন্বয়কদের নতুন দল, রাজনৈতিক দলটি জাতীয় নাগরিক পার্টি, এই দলটি একেবারে ধ্বংস হয়ে গেল। প্রিয় দর্শক, এই দলটি থেকে অনেকেই নিজের ইচ্ছায় পদত্যাগ করতেছেন, আবার অনেককেই বহিষ্কার করা হচ্ছে। এরই মধ্যে আরও একটি তথ্য বেরিয়ে এসেছে যে হান্নান মাসুদ, এই সমন্বয়ক হান্নান মাসুদ, তিনি এত বাড়ি গাড়ি কিভাবে করতেছেন, এত লক্ষ লক্ষ টাকা কোথায় পাচ্ছেন, সমস্ত চাঞ্চল্যকর তথ্য অবশেষে সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে তাকে নির্দেশের প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়করা কত বড় দুর্নীতি করতেছে, কত বড় প্রতারণা করতেছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জাতীয় নাগরিক পার্টিতে যে কয়েকজন ব্লুটুথ বয়েজ আছেন, তাদের মধ্যে হান্নান মাসুদ ওরফে মাংস কমা মাসুদ ওরফে কান্না মাসুদ, যে নামে ডাকেন, লাস্ট 2 থেকে 3 দিন যাবত তিনি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তার এই বক্তব্যগুলো আসলে হঠাৎ করে কেন দিচ্ছেন সেটাও বোঝা যেমন কষ্টকর। তবে একটা বিষয় তিনি ক্লিয়ারেন্স দিয়েছেন যে সাইকেল চালানো হান্নান হঠাৎ করে তিনি এই যে কোটি টাকা দামের গাড়ি চড়ছেন, এই গাড়িটা তিনি কোথায় পেলেন? তো প্রথমে আমি একটু কারেকশন করি। গাড়ি সম্পর্কে টুকটা গাড়ি আছে, সম্ভবত এটা গ্লোরিয়া বা এরকম টাইপের কোনো একটা ব্র্যান্ড। আর যে গাড়িটা হান্নান মাসুদ চৈরা বিভিন্ন জায়গায় সে নির্বাচনী প্রচার প্রচারণা বলেন, লোকালি মহড়া বলেন, অথবা কি বলে জনসমর্থন বা জনগণের সাথে দেখা সাক্ষাৎ, এই গাড়িটা হচ্ছে 7 সিটের একটা গাড়ি। তো এই গাড়িটা সম্ভবত নতুন, একদম ব্র্যান্ড নিউ। এই গাড়িটার দাম হচ্ছে 40 লক্ষ টাকা। এখন হান্নান মাসুদ বেসিক্যালি কোটি টাকার গাড়িতে চড়েন না, 40 লক্ষ টাকা চড়েন। এটা আবার সানরুফ মুনরুফ সবই আছে। তো যাই হোক, এখন এই গাড়িটা আসলে সে কই পাইছে? এখন দেখেন, এই দেশে রাজনীতিবিদরা কেন খারাপ হবে না? একজনে দিল, আমি নিয়ে ফেলতেছি। কেন ভাই? দুনিয়াতে 10টা টাকা কেউ কেউ মাগনা দেয়, তবে দে। হান্নান মাসুদ বলতেছে দেয়, কে দে? ওই যে এতদিন একটা কথা ছিল যে এনসিপি কি আসলে জামাতের বি টিম কিনা। হান্নান মাসুদের কথা অনেকের কাছে যেটা আজকে মনেও হইতে পারে যে এনসিপি সম্ভবত জামাতের বি টিম, কারণ জামাত আর এনসিপির কথা সব কাছাকাছি লেভেলে মিলে যায়। আচ্ছা, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ গাড়ির ইস্যুতে তার একটা বক্তব্য সামনে আসছে যে আমি নিজে একটা গাড়ি নিয়েছি। এই গাড়িটার ব্যাপারে আমি অনেকবার বলেছি, এটা নিয়ে সাংবাদিকরাও বিভিন্ন নিউজ করেছেন। গাড়িটা কার সেটা বের করেছেন। এটা একজন ব্যবসায়ীর গাড়ি, যিনি মূলত একজন জামাতপন্থী ব্যবসায়ী, ওনার গাড়ি। উনি এটা আমাকে দেন, ভালো জেনেই দেন। চিন্তা করছেন তো? এরকম গাড়ির খবর না পাইলাম যে এটা চড়ে টাকা টোকা। এরকম এনসিপির অনেকে টাকা দেয়, কিন্তু নাম বলা যাবে না, নাম বললে আবার তাদের নাকি ঝামেলা হবে। এখান থেকে আসলে বেসিক্যালি মানুষের কাছে প্রশ্ন যে বাবা, তুমি রাজনীতি করতে হলে তোমার এই গাড়ি কেন চড়তে হবে? আর বিনা লাভে একটা গাড়ি কেউ কেউ দিয়ে দিছে। একটা সাইকেল দিল, 40 দিন নামাজ পড়াইয়া একটা সাইকেল দেয়, বুঝছেন? সেখানে একটা গাড়ি দিয়ে দিছে। হান্নানের বক্তব্য যে জামাতপন্থী নেতা হচ্ছে হাতিয়ার মানুষ, উনি চান যে হাতিয়াতে আমি যেন রাজনীতি করি। ভালো কথা। এখন আমার বাড়িতে বাইকে যাওয়া তো রিস্কি, এখন তো আর আগের মতন যাতায়াত করা সম্ভব নয়। কেন? আমরা তো জানি নেতা হইতে হয় জনগণের। আমাদের কত মানে প্রচলিত যে নেতারা আছেন, জনগণ সুযোগ পেলে মাইর দেয়। তো তোমরা তো এরকম না, তোমাদের রিস্কটা কোথায়? আওয়ামী লীগের সম্ভবত। তো বলছে সেই ক্ষেত্রে এই সকল বিষয় নিয়ে বারবার বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া টাকা পয়সা কই পায় এটাও সে বলছে যে হান্নান মাসুদের এলাকার 300 জন প্রবাসীদের একটা গ্রুপ আছে, যারা একটা গ্রুপ করে আপনার নিয়মিত হান্নান মাসুদকে টাকা দেন যে তুমি রাজনীতি করো, আগায় যাও, টাকা যা লাগে আমরা প্রবাসীরা মিলা দিব। তো কেন দিবে তারা? তাদের বক্তব্য হাতিয়া থেকে যেন সে নির্বাচন করে এবং নির্বাচিত হয়ে এমপি হয়। তো কোন দলের নির্বাচন করবে? জামাতের না, তারা তো এনসিপি আলাদা। তবে বারবার কেন জানি এটা সকলেরই মনে হয় যে এনসিপি আর জামাত বেসিক্যালি এটা দুইটা টিম, বাট মূল টিমটা হচ্ছে জামাত ইসলাম। এখন হান্নান মাসুদের এই গাড়ি নিয়ে বেশ কয়েকবার বিতর্ক হয়েছে। এখন সে তার জায়গা থেকে আপনার মানে একটা বক্তব্য দিছে আর কি। তো জনগণের প্রশ্ন যে একজন ব্যবসায়ী 40 লক্ষ টাকা দামের একটা গাড়ি এমনি দিয়ে ফেলছে, কোটি কোটি টাকা দিয়ে ফেলতেছে, ভালোই তো, রাজনীতির ব্যবসাটা খারাপ না। কিন্তু দেখেন, এমপি হইতে না পারেন, একটা এমপি হইতে গেলেও সুরিট বাড়ি কইরা লুটপাট কইরা কিন্তু টাকা পয়সাগুলো কামানো লাগে। তো এরা তো অটোই পাইয়া যাচ্ছে। ইউনুস সাহেব 5 বছর থাকলে আরো অনেক কিছু পাবেন। এই জন্য এনসিপি চায় তিনি মিনিমাম 5 বছর আরো থাকেন। অনেক সমালোচনার মুখে অবশেষে এনসিপি নড়ে চড়ে বসলো, তাদের এক নেতাকে বহিষ্কার করলো সাময়িকভাবে এবং কারণ দর্শানোর নোটিশও দিল। কেন তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে না সেটি জানতেই
কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এনসিপির বিরুদ্ধে নানা রকমের সমালোচনা, এনসিপির নেতাদের বিরুদ্ধে নানা রকমের সমালোচনা, নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, হান্নান মাসুদরা। সেই বিতর্ক যখন তাদের নিয়ে চলছিল, মাঝখান থেকে সালাউদ্দিন তানভীর ফেঁসে গেলেন। নানা রকমের কুকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু নয়, গণমাধ্যমেও প্রকাশিত হওয়ার পরে এনসিপি বাধ্য হলো তাকে বহিষ্কার করতে। এরপরে কে, এরপরের সিরিয়ালে কে, কাদেরকে বহিষ্কার করবে এনসিপি? এই রকমভাবে চলতে থাকলে এনসিপি আদৌ তাদের দল টিকিয়ে রাখতে পারবে কিনা, সেই প্রশ্ন এবার সামনে এসেছে। সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম এনসিপি নেতার বহিষ্কারের কথা। এনসিপি গতকালকে সিদ্ধান্ত নিয়েছে, একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তাদের নেতা সালাউদ্দিন তানভীরকে তারা সাময়িকভাবে বহিষ্কার করেছে। আজীবন কেন বহিষ্কার করা হবে না, সেই কারণ জানতে চেয়ে তাকে নোটিশও দেওয়া হয়েছে। সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ। তিনি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের কাগজ সাপ্লাই দেওয়ার টেন্ডারবাজিতে জড়িয়ে পড়েছিলেন এবং পাঠ্যপুস্তক বোর্ড এবার যে বিতর্কের মুখে পড়েছে, এপ্রিল মাসের শেষের দিকে এসে বাচ্চাদের বই সম্পূর্ণ দিতে পেরেছে, এটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয়নি। যখন সরকার পরিবর্তনের কথা বলছিল, তখন সরকার প্রথমেই হোঁচট খেয়েছে, বাচ্চাদের হাতে বই দিতে পারেনি। আর বই দিতে যাদের জন্য পারিনি, তাদের অন্যতম এই সালাউদ্দিন তানভীর। এনসিপি নেতা প্রভাব খাটিয়ে সেখানে টেন্ডারবাজি করেছেন, এমন অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও অনেক অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে টাকার বিনিময়ে আওয়ামী লীগকে মিছিল করতে সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে, তার বিরুদ্ধেও রয়েছে। সার্জিস আলমের বিরুদ্ধেও রয়েছে। সালাউদ্দিন তানভীরকে বহিষ্কার করা হলো, এর পরে কে, সেই প্রশ্নটা আসছে। সেই আলোচনাটা একটু পরে করছি। তার আগে চলুন নোটিশে কি বলা হলো সেটি একটু দেখে নেওয়া যাক। তাকে যে নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশে বলা হয়েছে কারণ দর্শানোর নোটিশ এবং সাময়িক অব্যাহতি প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে 11 মার্চ 2025 ইংরেজি তারিখে দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। এই বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে এবং আপনাকে কেন স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর জন্য জনাব মোহাম্মদ আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন নির্দেশ প্রদান করেছেন। জেলা প্রশাসক নিয়োগে টাকা লেনদেন করেছেন, এনসিটিভির বইয়ে সেখানে কমিশন খেয়েছেন, এরকম অভিযোগ তাদের অনেক নেতার বিরুদ্ধেই রয়েছে। এরকম নানা জায়গার অভিযোগ তাদের অনেক নেতার বিরুদ্ধে রয়েছে। এটি আসলে আমার মনে হয় যে এরকম হতে পারে যে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ নেতাকে ছেঁটে ফেলে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা এক ধরনের আইওয়াশ করতে চাচ্ছে কিনা, সেই প্রশ্নও সামনে আসছে। কদিন আগেই রিফাত, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, তাদেরই একজন নেতা, যুগ্ম সদস্য সচিব, তিনি ফেসবুকে পোস্ট, ইতিমধ্যে তিনি রাফিদ তার নাম, ইতিমধ্যে তিনি পদত্যাগও করেছেন দল থেকে। তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে উত্তরবঙ্গের দুজন নেতা, যাদের মধ্যে একজন এই পুরো বৈষম্যবিরোধী আন্দোলনের মহানায়ক সাজতে চায়, মহানায়কের ক্রেডিট পেতে চায়, যিনি এই বিভিন্ন টাকা বিভিন্ন জায়গায় মেরে একেবারে কি বলবো যে সার্কাসের মতো করে সেই টাকা আবার ঈদে গরিব মানুষকে বিলিয়ে দিয়ে নির্বাচনী প্রচার করছেন। সেই নির্বাচনী প্রচার আমরা সার্জিস আলমকেই করতে দেখেছি। সার্জিস আলমের নাম সরাসরি বলেননি, সালাউদ্দিন তানভীরের নামও সরাসরি বলেননি, দুইজনের কথা তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এবং তারপরেই আমরা দেখলাম তাকে পদত্যাগ করতে। এখন সার্জিস আলমের বিরুদ্ধে এত বড় অভিযোগ থাকা সত্ত্বেও কেন তার বিরুদ্ধে এখনও অ্যাকশন নেওয়া হচ্ছে না, এটা একটা বড় প্রশ্ন। এদিকে আরেকজন নেতা আব্দুল হান্নান মাসুদ, তিনি কার গাড়িতে চড়েন, গাড়ি কোথায় পেলেন, তার সংসার চলে না, গরিব মানুষ, একটা কোনো রকম টুনটুনে ঘর, এরকম মায়াকান্না কেঁদেছিলেন গণমাধ্যমের টক শোতে গিয়ে। সেই আব্দুল হান্নান মাসুদ গাড়ির শোডাউন করেন, দামি গাড়িতে চড়েন, সেই গাড়ি কোথায় থেকে পেয়েছেন তার উত্তরে তিনি কালের কণ্ঠকে জানিয়েছেন যে আমি একটা গাড়ি নিয়েছি, এই গাড়ি নিয়ে এর আগেও কথা বলেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়া নিউজ করেছে গাড়িটি কার, এই গাড়িটা একটা জামাতপন্থী ব্যবসায়ীর গাড়ি, উনি এটা আমাকে দিয়েছেন।
অর্থাৎ জামাতপন্থী ব্যবসায়ীর গাড়ি তাকে গিফট দিয়েছে। গিফট দেওয়ার বিনিময়ে কি পেয়েছেন সেই ব্যবসায়ী, সেই প্রশ্নটাই তো সামনে আসছে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা যে দামি গাড়িতে চড়েন, সেই দামি গাড়িগুলো কারা দিচ্ছে, সেই গাড়ি দেওয়ার বিনিময়ে তারা কি সুবিধা পাচ্ছে, সেই প্রশ্নটা তো অনেক দিন থেকেই চলছে। তাহলে একজনকে বহিষ্কার করা হলো, এই বিতর্কিত আরও 3 জন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং আব্দুল হান্নান মাসুদ, তাদেরকে কেন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো না, সেই প্রশ্নও কিন্তু সামনে এসে পড়ছে। সেই প্রশ্ন যখন সামনে এসে পড়ছে তখন দেখার বিষয় এনসিপি সামনে আর কি পদক্ষেপ নেয়। তারা যে নিজেদের দল গোছাতেই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। নানা সমালোচনায় বিদ্ধ হচ্ছে। এনসিপির সাধারণ সভার পরে হাসনাত আবদুল্লাহকে প্রথম আলোকে থ্রেড দিতে দেখেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে। প্রথম আলো কেন তার বিরুদ্ধে নিউজ করলো, তিনি চ্যালেঞ্জ নিয়েছেন যে তাদের মিটিংয়ে হাসনাত আবদুল্লাহ সম্পর্কে কোনো কথা হয়নি, অথচ মিটিং সূত্র বলছে তার এবং সার্জিস আলম বিষয়ে নানা বিষয়ে জানতে চাওয়া হয়েছে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম দুদকে গিয়েছিলেন, কোন ব্যক্তিগত কাজে দুদক চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন সেটির উত্তর তারা দেননি। তারা বলেছেন এটা আমাদের ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে কোনো কথা বলতে চায় না। এরকম নানা অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। এনসিপির পুরো দলের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে যে তারা ইন্টারকন্টিনেন্টালের মতো একটা 5 স্টার হোটেলে প্রায় 1,500 মানুষের ইফতার আয়োজন করে, যেখানে একজনের পেছনে খরচ হয় 12 থেকে 15,000 টাকা। সেই টাকা, এই কোটি কোটি টাকা তারা কোথায় থেকে পাচ্ছে? তারাও কিন্তু সদুত্তর দেয়নি টাকা কোত্থেকে পাচ্ছে। তাদের আহ্বায়ক বলেছিলেন যে টাকা কারা দিচ্ছে সেই ব্যবসায়ীদের নাম বললে তাদের নিরাপত্তা ঝুঁকিতে তারা পড়বে, সেই কারণে তাদের নাম আমরা বলবো না। সরকার কি তাদের নিরাপত্তা দেবে? মানে হাস্যকর সার্কাস হচ্ছে চতুর্দিকে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা তাদের মুখে শুনে আশায় বুক বাঁধতে চেষ্টা করছিলাম। বাংলাদেশের মানুষ আশায় বুক বাঁধছিল যে এদের দ্বারাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে। আওয়ামী লীগ বিএনপির রাজনীতি বহুভাবে সমালোচিত হয়েছে, আওয়ামী লীগ বিএনপি জামাতের রাজনীতি। সেই রাজনীতির বাইরে এসে এরা নতুন স্বপ্ন দেখাবে, কিন্তু নতুন স্বপ্নের নামে এনসিটিভিতে চাঁদাবাজি করতে গিয়ে শিশুদের হাতে যে বই দিতে পারলো না সরকার, এর দায় কে নেবে? 4 মাস শিশুরা লেখাপড়া করতে পারলো না বইবিহীন। এর চাইতে ডিজাস্টার কি বাংলাদেশে শিশুদের ক্ষেত্রে আর কখনো ঘটেছে? সেই প্রশ্নের উত্তর, সেই ক্ষতিপূরণ কে দেবে? শুধুমাত্র এই বহিষ্কারের মাধ্যমেই কি তার শাস্তি হয়ে যাবে, নাকি রাষ্ট্রীয়ভাবে তাকে শাস্তির মুখোমুখি করা এখন সময়? যারা বলতেছে যে এই সরকার বিএনপি হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু দেখেছিলেন যে এই আপনার হাসনাত আবদুল্লাহ তার কিন্তু আন্দোলনে থাকাকালীন সময় যে ম্যাচে থাকতো, সেই ম্যাচের আমার কাছে ভিডিও আছে। সেই ম্যাচের মালিক বলছে যে আপনি 3 মাসের ভাড়া দেন না, আপনি কি করেন? বা আয়না থাকলে আপনি কম্পিউটারে অনেকে ব্যবসা করে, ফিনান্সিং ব্যবসাটা, সেটা আমার কম্পিউটার আছে, নিয়ে বসেন, আপনি ভাড়া দিতে পারতেছেন না, এরকম বলছে। তারা একটা চটি, এই যে উপদেষ্টা আছে আপনার আসিফ মাহমুদ, তিনি কিন্তু এই নীলক্ষেত থেকে চটি জুতা কিন্তু 300 টাকা 150 টাকা, ভাই ভালো শার্ট পরতে পারতো না, এখন তার জুতার দাম হলে 45,000 টাকা। তিনি প্রথম মাসে বলেছিল আমি এই টাকা দিয়ে মানুষকে দিবে, সেখানে কিন্তু সেই মাসেই তিনি আইফোন হাতে দেখলাম, মনে করেন 1.5 লাখ 2 লাখ টাকা দাম। এই যে বিষয়গুলো, এদের কথার কোনোই নাই। আমি ওনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা যে বলতেছেন এই সরকার বিএনপির হয়ে যাচ্ছে, তাহলে আপনাদের মধ্য থেকে যারা উপদেষ্টা আছে তারাও কি বিএনপি হয়ে যাচ্ছে? আর নতুন না, আসলে মূল কথা হচ্ছে কি, এরা দেউলিয়া হয়ে গেছে। এদের আমি বাগেরহাটে 4টি আসন, একটা আসনে আমি একজন লোক পাচ্ছি না, একজন কর্মী পাচ্ছি না, একজন প্রার্থী পাচ্ছি না। ওরা বাংলাদেশে, সারা বাংলাদেশে আমার মনে হচ্ছে না যে একজন প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আছে। আগে যেটা মনে করেছিল সেইগুলো তারা দেখতেছে না। তাই আমি তাদেরকে বলবো যে তাহলে কি আপনাদের দলের লোক যারা উপদেষ্টা আছে তারাও কি এর সাথে? এবং এই কথাটা তো মোটেই সঠিক না, এটাই হচ্ছে মূল কথা। এরপর আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ভারত স্পষ্টভাবে তাদেরকে প্রতি আমাদের সোচ্চার হতে হবে, তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। বহির্বিশ্বকে আপনাদের সাংবাদিকরা এবং আমরা যারা আছি তাদেরকে প্রকাশ করতে হবে, জানিয়ে দিতে হবে যে ভারত এখন অমানুষ, যারা মুসলমানদের উপর অন্যায় অত্যাচার জুলুম করতেছে, নির্যাতন করতেছে। ইতিমধ্যে আমেরিকায় কিন্তু সেটা হয়েছে। সর্বশেষ আমি যে কথাটা বলবো, যে আপনারা দেখেছেন যে ভারতের মোদি যখন আমাদের ডক্টর ইউনূস সাহেবের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করতেছিল, ওই মুদির পিছনে একটা লোক ছিল, সে কিন্তু কূটনৈতিক না, বুদ্ধিজীবী না, সে একটা দোভাষী। সেখানেই প্রমাণ হয়ে গেছে যে আমাদের ডক্টর ইউনূস সাহেবের অবস্থান কোথায় এবং ওই মুদির অবস্থান কোথায়, তার সাথে দোভাষী দিয়ে কথা বলতে হয়। পরবর্তীতে আপনারা আরও দেখেছেন যে আন্তর্জাতিকভাবে যে প্রভাবশালী নেতাদের প্রতি বছর একটা তালিকা করা হয়, সেখানে কোনো সময় 5 জন 7 জন 3 জন 10 জন পর্যন্ত ভারতের তালিকায় থাকে। এবছর কিন্তু একজনও নেই, বরঞ্চ আমাদের বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব সেই তালিকায় আছে। আমি এইখানে আমাদের ডক্টর ইউনূস সাহেবকে আপনাদের মাধ্যমে একটি আবেদন জানাতে চাই। আমি বলতে চাচ্ছি যে আপনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, আপনার ক্লিন ইমেজ আছে, আপনি নোবেল বিজয়ী, আপনার কাছে বাংলাদেশের মানুষও আপনাদেরকে সবচেয়ে ভালোবাসে, কিন্তু তারপরে আপনি আজকে এই নির্বাচনকে বিলম্ব করে, আমরা বারবার বলতেছি যতটুকু সংস্কার ততটুকু সংস্কার করে আপনি নির্বাচন দেন। যদি নির্বাচন না দেন আপনার অবস্থাটা হবে এমন অবস্থা। আমি একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে এক রাজার ছেলে একদিন বের হয়ে গিয়েছিল ভ্রমণে, গিয়ে এক সুন্দরী মেয়ে দেখে পছন্দ করে তার উজিরের ছেলেকে বলছে যে আমি এই মেয়েকে বিবাহ করতে চাই, এত সুন্দরী মেয়ে আমি পৃথিবীতে দেখিনি। গিয়ে প্রস্তাব দিয়েছে, বলছে আমার একটু সমস্যা আছে, বলছে লেখাপড়া জানে না, কাজে আমি লেখাপড়াও মাস্টার্স করেছি, তাহলে রান্না বাড়াও আমি খুব আন্তর্জাতিক মানের রান্না
চলাফেরা করি। সামাজিকতা বলছে, সামাজিকতা সব জায়গায় আমি এরকম অল স্কোয়ার। তারপর বলছে তাহলে কোনো সমস্যা নাই। ওই ছেলে বলতেছে, রাজার ছেলে, যে আমি আপনাকে বিয়ে করবো, এটাই শেষ, আগামী দিন আমার বাবা মা সবাইকে নিয়ে কাজী নিয়ে চলে আসবো। সবাইকে নিয়ে চলে এসেছে রাজা, রাজার স্ত্রী, সব রানী, সবাই বলতেছে কোনো সমস্যা নাই। বলছে আমার একটা সমস্যা আছে, শোনেন। বা শোনা লাগবে না, বিয়ে হবে এখনই, কাজী নিয়ে আসছি। বলে শোনেন আগে সমস্যাটা কি আমার বাবার কাছে, তারপর আপনি বিয়েটা পড়ান। তো বলছে কি সমস্যা? বলছে যে আমার মেয়ের বিয়ে হওয়ার আগে একটা বাচ্চা হয়েছে। এরপরে ওই টোটাল রাজা উজির ছেলে টেলে পয়রা দৌড়, যে এত বড় খারাপ কিছু তো আর হতে পারে না। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি বিশ্বের কাছে অল স্কোয়ার, সব গুণে গুণান্বিত, সবচেয়ে আপনি জনপ্রিয়, মানুষের কাছে গ্রহণযোগ্য, সম্মানীয় ব্যক্তি। আপনি এই কাজটা করবেন না, ওই মেয়ের বিয়ে হওয়ার আগে যাতে বাচ্চা হয়ে যায়, আপনি যাতে এত ছোট না হয়ে যান, এমন সমাজে মানুষের কাছে ঘৃণিত না হয়ে যান, এবং আপনাকে আন্দোলন করে নামাতে হবে, তখন আপনার কিন্তু মান সম্মান সব শেষ হয়ে যাবে। এটাই আমার আপনার কাছে আবেদন। আপনি আসুন, জনগণের ভোট অধিকার দেন, তাতে জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না। বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে সমন্বয়কদের দুর্নীতি আস্তে আস্তে সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে। প্রিয় দর্শক, এরই মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তার সহপাঠীকে বহিষ্কার করা হয়েছে। এইদিকে আবার হান্নান মাসুদের সমস্ত তথ্য বেরিয়ে এসেছে। এইদিকে আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে একজনকে বহিষ্কার করা হয়েছে। আরো প্রধান সমন্বয়কদের ইঙ্গিত করে বহিষ্কারের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দর্শক, সবকিছু মিলিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকার এখানে একেবারে থমকে যেতে পারে। দর্শক, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন।